বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের 1 থেকে 4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্য তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 30 জুলাই, 15 শ্রাবণ এবং ফার্সি 8 মুরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডের 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য
ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর কাহাতে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে লেবাননের চলমান সংকট নিরসনে নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর সৃষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অভিমত এবং এ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর, মিকদাদ বললেন তেহরান দামেস্ক সম্পর্ক অন্যদের জন্য আদর্শ। ওমান উপকূলে আবারও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক, মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে। এবং ভারতের হরিয়ানায় গরু রক্ষার জন্য টাস্কফোর্স গঠন করেছে বিজেপি সরকার। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা অন্য দেশগুলোর জন্য আদর্শ হতে পারে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ওয়াহিদ জালালজাদে নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গত মঙ্গলবার ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরিয়া সফরে যায়। এই প্রতিনিধি দলে রয়েছেন ওয়াহিদ জালালজাদে। ফয়সাল আল মিকদাদ বলেন, গত এক দশক ধরে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ, নেতৃত্ব ও সংসদ সদস্যরা যেভাবে সমর্থন দিয়ে এসেছেন তা দামেস্ক সরকারের জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, এর বিপরীতে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে এই বিরাট অর্জন ধরে রাখার ক্ষেত্রে ইরানকে সমর্থন দিয়ে আসছে সিরিয়া। জালালজাদে বলেন, সিরিয়ার চলমান সংকট সৃষ্টির অনেক আগে থেকে তেহরান ও দামেস্ক ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে। এই সম্পর্ক সহযোগিতা, সমন্বয় এবং পারস্পরিক সমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে দুদেশের জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ল্যাভরভ এই আহ্বান জানান। রাশিয়া এবং মুসলিম বিশ্বের মধ্যে এটি হচ্ছে দ্বাদশ সম্মেলন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজান শহরে সম্মেলনটি শুরু হয়েছে। রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। এতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য দেশগুলো অংশ নিচ্ছে। সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসভ্যতার সংলাপ, জাতিসংঘ সনদের লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির ভিত্তির উপর রাশিয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠিত। এ কারণে আমরা ঘনিষ্ঠভাবে এবং সফলতার সাথে মুসলিম দেশগুলোর সঙ্গে বহুমুখী যে সম্পর্ক রক্ষা করে চলেছি তা ন্যায়সঙ্গত।
ইহুদিবাদী ইসরায়েলের একটি বাণিজ্যিক জাহাজ আরব সাগরের ওমান উপকূলে হামলার শিকার হয়েছে। ব্রিটেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গতকাল রাতে মাসিরা দ্বীপের কাছে জাহাজটি হামলার শিকার হয়। ওমানের রাজধানী মাস্কাট থেকে ওই দ্বীপের দূরত্ব 300 কিলোমিটার। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এ ব্যাপারে আরো কোনো বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, ব্রিটেন ভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরায়েলের ধনকুবের আয়াল অফের। টুইটারে দেয়া এক বিবৃতিতে কোম্পানিটি হামলার কথা নিশ্চিত করেছে। তারা হামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে বলেছে, জলদস্যুরা এই হামলা চালিয়েছে। জোদিয়াক বলেছে, জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুস সালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল। হামলার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরাংশ ছিল। তবে marintraffic.com এর স্যাটেলাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা যায়, ব্রিটিশ কর্মকর্তারা যে স্থানের নাম বলেছেন, হামলার সময় জাহাজটি তার কাছেই ছিল। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ 1 মাসের জন্য স্থগিত করার পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। জনগণের অধিকার এবং তাদের স্বাধীনতা রক্ষার কথা বলে তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। গতকাল প্রেসিডেন্ট সাঈদ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রিদা গারসালাউইকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। এ সময় তিনি দেশের সংবিধান এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, আমি আপনাদেরকে এবং সারা বিশ্বকে বলছি যে আমি দেশের সংবিধান বাস্তবায়ন করতে চাই এবং জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করব। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হয়নি, তবে আইন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হবে। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট সাঈদ খুব শিগগিরই তিউনিসিয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং দেশের রাজনৈতিক সংকট সমাধানের পথ দেখাবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দফতরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার এবং তার মালিকানাধীন আইপিটিভি জয়যাত্রার দপ্তরে র্যাবের তল্লাশি অভিযানের প্রেক্ষাপটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, নিয়ম নীতিহীনভাবে পরিচালিত আইপিটিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপিটিভি অনেক সময় গুজব রটনায় যুক্ত হয়, অসত্য তথ্য পরিবেশন ও ভাড়ামতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়ম নীতির মধ্যে আনা প্রয়োজন। দেশে স্যাটেলাইট টিভি চ্যানেলের পাশাপাশি এখন বেশ কয়েকটি আইপিটিভিও তাদের কার্যক্রম পরিচালনা করছে, যার অনেকগুলো সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইন্টারনেট ভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। প্রায় 5 শতাধিক দরখাস্ত জমা পড়েছে এবং সেগুলো যাচাই বাছাইয়ের কাজও গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, যেগুলোর মান ভালো সেগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হবে। তবে দেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপিটিভি খুলে যারা যেমন ইচ্ছে তেমন করবে, সেটা কখনো আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেওয়া হবে। নানা কাণ্ডে আলোচিত সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কিভাবে আওয়ামী লীগের উপকমিটিতে সদস্যপদ পেয়েছেন তা খতিয়ে দেখা হবে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firstoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। এদিকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় আজ বিকেলে একটি মামলা করেছে র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে এনে এই মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। গতরাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনাকে গ্রেফতার করে র্যাব। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানির অভিযোগে বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হবে। এছাড়া তার বাসা থেকে মাদক, বিদেশি মুদ্রা ও বন্যপ্রাণীর চামড়া জব্দের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। ভারতের বিজেপি শাসিত হরিয়ানা সরকার গরু রক্ষার জন্য রাজ্য ও জেলা পর্যায়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। আজ হরিয়ানা সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের বিজেপি শাসিত হরিয়ানা সরকার গরু রক্ষার জন্য রাজ্য ও জেলা পর্যায়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। আজ শুক্রবার হরিয়ানা সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা পর্যায়ে গঠিত টাস্ক ফোর্স জেলার পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবে। রাজ্য পর্যায়ের দলে মোট 6 জন এবং জেলা পর্যায়ের টিমে 11 জন সদস্য নিযুক্ত করা হবে। হরিয়ানা সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই টাস্ক ফোর্সের কাজ হবে গরু চোরাচালান এবং গরু জবাই বন্ধ করা। এর পাশাপাশি রাজ্যে বিচরণ করা বিপদগামী বেওয়ারিশ গরুর পুনর্বাসনও করতে হবে। এ প্রসঙ্গে আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন রেডিও তেহরানকে বলেন, দুর্ভাগ্য যে আমরা এমন একটি দেশে এমন এক শ্রেণী শাসকের অন্তর্গত একটি দেশে বাস করছি, যে দেশের একটি অঙ্গরাজ্যে মানুষকে কিভাবে বাঁচানো যাবে সেদিকে খেয়াল না করে, উদ্যোগ গ্রহণ না করে কিভাবে গরুকে রক্ষা করা যায় তার জন্য কোটি কোটি টাকা খরচ করার চেষ্টা হচ্ছে। সেই একই রাজ্যের কৃষকেরা, হরিয়ানার কথা বলছি আমি, সেই রাজ্যের কৃষকেরা যখন মাসের পর মাস কৃষি আইন বাতিলের জন্য রাজপথে ধর্ণা দিচ্ছে, তাদের কথা না শুনে গো রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে, বলছিলেন ডক্টর শেখ কামাল উদ্দিন। হরিয়ানায় সরকারি সদস্যের সাথে এনজিও এবং সামাজিক সংগঠনের লোকজনকেও ওই টাস্ক ফোর্সে শামিল করা হবে। টাস্ক ফোর্সে পুলিশ কর্মকর্তা, গরু সেবক, স্থানীয় সংস্থার কর্মকর্তা, পশুপালন বিভাগের কর্মচারী অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাজ্য স্তরের জন্য গঠিত কমিটির প্রধান হবেন হরিয়ানা গো সেবা আয়োগের চেয়ারম্যান। এছাড়া ওই কমিটিতে বিশেষ সচিব, পশুপালন ডেয়ারি বিভাগের সচিব বা বিশেষ সচিব, হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদা সম্পন্ন এক কর্মকর্তা এবং হরিয়ানার আইন বিভাগ থেকেও একজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত। বলছিলেন আমাদের প্রতিনিধি। সারা বিশ্বে সাইবার সিকিউরিটির জন্য আমেরিকাকে সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছে চীন। মার্কিন কোম্পানি মাইক্রোসফটের এক্সচেঞ্জ ইমেইল সার্ভারে হামলার জন্য আমেরিকা বেইজিংকে অভিযুক্ত করার এক সপ্তাহ পর চীন এই বক্তব্য দিল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান গতকাল বলেন, আমেরিকা হচ্ছে হ্যাকিং এবং গোপন তথ্য চুরির সাম্রাজ্য। তারাই বিশ্বের সাইবার সিকিউরিটির জন্য সবচেয়ে বড় হুমকি। কর্নেল উ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার, কোম্পানি এবং ব্যক্তিত্বের উপর বহু বছর ধরে আমেরিকা ব্যাপক ভিত্তিক সাইবার গোয়েন্দাবৃত্তি চালিয়ে আসছে। মার্কিনীদের এই সাইবার বলদর্পিতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে রুখে দাঁড়ানোর জন্য তিনি আহ্বান জানান। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে। তবে দেশের ভেতরে ও বাইরে তার যেমন শত্রু রয়েছে তেমনি মিত্র রয়েছে। এ অবস্থায় তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। লেবাননের নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতির উপর নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে। এর আগেও তিনি অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু 2 বছর পর তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলমানের পক্ষ থেকে এবং পার্লামেন্ট স্পিকার হবেন একজন শিয়া মুসলমান।
সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে 72 জনের সমর্থন নিয়ে নাজিব মিকাতি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং নিয়ম অনুযায়ী তার উপরেই মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পড়েছে। বর্তমানে তিনি মন্ত্রিসভা গঠনের জন্য তৃতীয়বারের মতো ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে পেলেন। লেবাননের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় দেশটি দীর্ঘদিনের রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা পথ খুঁজে পেয়েছে। এদিকে লেবাননের রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠায় বাইরের অনেক দেশ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ঘোষণা করেছে শর্ত সাপেক্ষে তারা আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে লেবাননের সহযোগিতার বিষয়টিকে সমর্থন জানাবে। অন্যদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর ও জর্দান নাজিব মিকাতির প্রতি সমর্থন জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারও একই মনোভাব দেখিয়েছে। এদিকে সৌদি আরব সবসময় হিজবুল্লাহর উপস্থিতি বা অংশগ্রহণে লেবাননে যে কোনো সরকার গঠনের বিরোধী, সেই দেশটি এখনো নাজিব মিকাতির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাই ধারণা করা হচ্ছে নাজিব মিকাতি হয়তোবা স্বল্প সময়ের মধ্যে এমন এক নতুন মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হবেন যার প্রতি বাইরের অনেক দেশের সমর্থন থাকবে। তবে নাজিব মিকাতি 3টি বিষয়ে অবহিত আছেন, যার প্রথমটি হচ্ছে লেবাননের জনগণ ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্বে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির অবসান চান। দ্বিতীয়ত, তিনি এটাও জানেন তাকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে লেবাননে তীব্র অর্থনৈতিক সংকট চলছে এবং জনগণ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। এছাড়া ইসরায়েল ও সৌদি আরব তাদের অনুচরদের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে সবসময় লেবাননের নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করে। তাই এসব দিক বিবেচনা করে নাজিব মিকাতিকে খুব সতর্ক হয়ে পথ চলতে হবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের করোনা পরিস্থিতির ভয়াবহতায় এবার আর্তনাদ শুরু করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। করোনা রোগীর জন্য হাসপাতালে সিট না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। রাজধানীর সরকারি বেসরকারি কোনো হাসপাতালে শয্যা খালি নেই। ঈদের পর থেকেই হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউর সংকট দেখা দেয়। গত 3 দিনে তা মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে প্রতিদিন বাইরের জেলা থেকে 2 শতাধিক রোগী রাজধানীতে আসছেন আইসিইউর সেবা নেওয়ার জন্য। এসব গুরুতর রোগীদের আইসিইউর জন্য দীর্ঘ সিরিয়াল নিয়ে অসহায়ভাবে অপেক্ষা করতে হচ্ছে। কোনো রোগী সুস্থ হলে কিংবা মারা গেলেই কেবল বেড খালি হচ্ছে। আমার কোথাও আইসিইউ বেড ফাঁকা নেই। আমার বাবা 47 নম্বরে আইসিইউ বেড, ডাক্তার বলছে আজকেও পুরো 5 দিন ধরে। আমার আব্বুর খুবই শ্বাসকষ্ট হচ্ছে, ওটা মানে নিজের চোখে দেখার মতো না। বারবার বলতেছে আমাকে আইসিইউতে নাও, কিন্তু আমরা যাইতে পারতেছি না সেইখানে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের সামনে সিট খালি নেই জানিয়ে বিজ্ঞপ্তি টানিয়ে দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন অপেক্ষমান রোগীদের চাপও অনেক বেশি। বাইরের জেলা থেকে জরুরি রোগী আসছে প্রচুর। শয্যা খালি না থাকায় বেশিরভাগ রোগীকেই ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। এ অবস্থায় বাইরের জেলা থেকে রোগীরা রাজধানীতে এসে চিকিৎসা সেবা না পেয়ে আবার ফিরে যাচ্ছেন। চিকিৎসকরা বলেন যেসব রোগী ভর্তি হতে না পেরে ফেরত যাচ্ছেন তাদের ভাগ্যে কি হচ্ছে জানি না। তাদের অনেকে রাস্তায় কিংবা বাসায় গিয়ে মারা যাচ্ছেন। বাংলাদেশে করোনা পরিস্থিতির এমন ভয়াবহতায় এবার আর্তনাদ করতে শুরু করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ বলেছেন, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। অবস্থা খুবই খারাপ হতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিবেচনা করে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 10 দিন আগে আমরা ক্যাবিনেটে সুপারিশ করছি, তো ওটা তো কোনো সিদ্ধান্ত দেয় না। এটা এখন পর্যবেক্ষণ করে কি করবো? কোনো উপায় আছে? যেভাবে ইনফেকশন বাড়ছে আমি কোথেকে ব্যবস্থা করবো? কিসের মধ্যে জায়গা দেবো? যদি রোগীর উৎপাদন না কমায় তাহলে পরে এটা সম্ভব? তবে সরকারের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের দেশের বিদ্যমান পরিস্থিতিতে করোনা মোকাবেলায় লকডাউন বা কারফিউ কোনো সমাধান নয়। করোনায় গণটিকা কর্মসূচি আরো জোরদার করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। পাশাপাশি সংক্রমণ প্রবণ এলাকায় করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে
প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের বলেছেন, আমাদের দেশের বাস্তবতায় লকডাউন সফল হবে না। লকডাউন চলছে, কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না, কারণ বেশিরভাগ দরিদ্র মানুষের ঘরে খাবার নেই, পকেটে ওষুধ এবং শিশু খাদ্য কেনার পয়সা নেই। এ ধরনের মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরো একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সিরিয়া সফর মিকদাদ বললেন, তেহরান দামেস্ক সম্পর্ক অন্যদের জন্য আদর্শ। ওমান উপকূলে আবারও ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আটক, মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি আইনে। ভারতের হরিয়ানায় গরু রক্ষার জন্য টাস্কফোর্স গঠন করেছে সেখানকার বিজেপি সরকার। এবারে আরো একটি খবর। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইরান। আলবুর্জ টানেল নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরানের সরকার $16 কোটি ব্যয় করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হুসাইন আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।